সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমরা হাইড্রার বহি গঠন সম্পর্কে আলোচনা করছিলাম। আজ আমরা হাইড্রার অন্তর্গঠন নিয়ে আলোচনা করব। তা হাইড্রার অন্তর্গঠনে যে হাইড্রা দুইটা অংশ নিয়ে এর অন্তর্গঠনের উপাদানগুলো গঠিত। সেই দুইটা অংশের একটি হচ্ছে যে দেহ প্রাচীর, আর 2 নম্বরে হচ্ছে যে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর হাইড্রার অন্তর্গঠনে এই দুইটা অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে দেহপ্রাচীর, আরেকটি হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্ট্রন। এখন এই দেহপ্রাচীরের যে অংশটি আছে, এই দেহপ্রাচীরের এই অংশকে আবার দুটো অংশে ভাগ করা হয়। একটি হচ্ছে দেহপ্রাচীরের এই অংশকে দুটি অংশে ভাগ করা হয়। একটি হচ্ছে এপিডার্মিস, 2 নম্বরে হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। তাহলে দেহপ্রাচীরকে দুটো অংশে ভাগ করা হয়, এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস। এই এপিডার্মিস নিয়ে আমরা এখন আলোচনা করব, অর্থাৎ হাইড্রার দেহের বহিত্বক সম্পর্কে আমরা আলোচনা করব। এর আভ্যন্তরীণ গঠনে বহিত্বকে কি কি অংশ থাকে সেইগুলো নিয়ে আমাদের এখন আলোচনা করার বিষয়। তো এপিডার্মিসের 7 ধরনের কোষ থাকে। এপিডার্মিসের ভিতরে 7 ধরনের কোষ আছে। এই 7 ধরনের কোষের নাম আমি এখানে লিখছি, তোমরা একটু খেয়াল করো। যে বহিত্বকের যে 7 প্রকার এপিডার্মাল কোষ 7 প্রকার। একটি হচ্ছে পেশী আবরণী কোষ, দুই নম্বরে ইন্টারস্টিশিয়াল কোষ, তিন নম্বরে সংবেদী কোষ, চার নম্বরে স্নায়ু কোষ, পাঁচ নম্বরে গ্রন্থি কোষ, ছয় নম্বরে জনন কোষ, আর 7 নম্বরে নিডোসাইট কোষ। তাহলে হাইড্রার বহিত্বকে 7 ধরনের কোষ থাকে। একটি হচ্ছে পেশী আবরণী কোষ, একটি ইন্টারস্টিশিয়াল কোষ, একটি সংবেদী কোষ, একটি স্নায়ু কোষ, একটি গ্রন্থি কোষ, একটি জনন কোষ, একটি নিউরোসাইট কোষ। এই 7 ধরনের কোষের বর্ণনা আমরা এখন পড়ব। আমি এখানে একটা ছবি এঁকেছি, দেখো। এই ছবিতে হাইড্রার বহিত্বকের কোষগুলো সম্পর্কে এখানে দেখানো আছে। এই কোষগুলোর ভিতরে 1 নম্বরে যে কোষের নামটি আমি লিখেছি পেশী আবরণী কোষ। এখানে পেশী আবরণী কোষগুলোই আমি দেখাইছি ছবিতে। এই বড় আকারের যে কোষগুলো এখানে দেখা যাচ্ছে, এই কোষগুলোর নাম হচ্ছে পেশী আবরণী কোষ। এই পেশী আবরণী কোষের গঠনটা হলো যে এই কোষগুলোর বাইরের দিক চওড়া এবং ভিতরের দিকে সরু প্রান্ত বিশিষ্ট
কোষগুলো দেখতে কোণাকার। এই কোষগুলো দেখতে কোণাকার, যার বাইরের দিকে অংশগুলো হচ্ছে চওড়া আর ভিতরের দিকের এই অংশগুলো হচ্ছে সরু। এছাড়া এই কোষের ভিতরে গহ্বর, প্রত্যেকটা কোষের ভিতরে দেখো ক্ষুদ্র দুটো কোষ গহ্বর আছে, গহ্বরযুক্ত সাইটোপ্লাজম এবং মিউকাস বস্তু থাকে। কোষের উপরের দিকে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র বুদবুদ মতো কিছু অংশ দেখানো হয়েছে, এইগুলোকেই বলা হচ্ছে মিউকাস বস্তু। আর এইগুলোর থেকে এক ধরনের আঠালো রস খরিত হয়ে ওর দেহটা পিচ্ছিল মনে হয়, তাই এইগুলোকে বলা হয় যে মিউকাস বস্তু। এছাড়া এই কোষগুলোর বাইরের দিকটা অবিচ্ছিন্নভাবে দেহের বহিরাবরণ তৈরি করে। বাইরের দিকটা পরস্পরের সাথে মিলিত হয়ে এই কোষগুলো, এই পেশি আবরণী কোষগুলো বাইরের দিক থেকে অবিচ্ছিন্নভাবে একটির সাথে একটি মিলিত হয়ে এর দেহের বাইরের আবরণ তৈরি করে। এছাড়া প্রত্যেকটা কোষের ভিতরে দেখো যে লম্বভাবে দুটি পেশি সূত্র থাকে। এই পেশি সূত্রটার নাম হচ্ছে মায়োনিম। মায়োনিম নামক এক ধরনের সংকোচন প্রসারণশীল তন্তু এই পেশি আবরণী কোষের ভিতরে থাকে। এই পেশি তন্তুগুলো বা মায়োনিমগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে এদের দেহের আয়তন ছোট বড় করতে এই পেশি সূত্র বা মায়োনিমগুলো অংশগ্রহণ করে। এর কাজ হচ্ছে একদিকে পেশির মতো কাজ করে দেহের আয়তন ছোট বড় করে, অন্যদিকে দেহের বহিরাবরণ তৈরি করে বলে এই কোষগুলোর নাম হচ্ছে পেশি আবরণী কোষ। এই পেশি আবরণী কোষগুলো কোষশিকা অঞ্চলে যে পেশি আবরণী কোষগুলো থাকে, সেই পেশি আবরণী কোষগুলো কয়েকটি করে নিডোসাইট বা নিডোব্লাস্ট ধারণ করে। কারণ কোষশিকা অঞ্চলে যে পেশি আবরণী কোষগুলো থাকে সেগুলো একটু আকারে বড় হয় এবং ওরা কয়েকটা করে নিডোসাইট কোষ ধারণ করে। এই নিডোসাইট কোষ সম্পর্কে আমরা পরে পড়ব। এটি হচ্ছে হাইডার আত্মরক্ষা করা, খাদ্য শিকার করা, এই সকল কাজে অংশগ্রহণ করে যে নিডোসাইট কোষ। এই কোষটি পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে, বিশেষ করে কোষশিকা অঞ্চলের পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। এবার আমরা যাব 2 নম্বরে, যেটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো আমি ছবিতেও দেখিয়েছি। দেখো যে এই ইন্টারস্টিশিয়াল কোষগুলোর অবস্থান হচ্ছে যে দুটি পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে। দুটি পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে এই কোষগুলো থাকে। এই কোষগুলো হচ্ছে গোলাকার এবং এই কোষগুলো দেখতে গোলাকার। এই কোষের ভিতরে সুস্পষ্ট একটি করে নিউক্লিয়াস থাকে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, রাইবোজোম এবং কিছু মাইটোকন্ড্রিয়া এই কোষগুলোর ভিতরে থাকে। এই কোষগুলোর ভিতরে যে কোষ অঙ্গাণুগুলো থাকে সেটি হলো যে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম আর কিছু মাইটোকন্ড্রিয়া। এই কোষগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। আর এই কোষগুলো কি করে যে বহিঃত্বকের প্রয়োজনে যে কোনো ধরনের বহিঃত্বকীয় কোষ তৈরি করে দেয় এই ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষগুলোকে হাইডার দেহের রিজার্ভ সেল বলা হয়, সংরক্ষিত কোষ বলা হয়। কারণ হাইডার দেহের কোনো কোষ যদি বিনষ্ট হয়, ধ্বংস হয়, নষ্ট হয়, তাহলে সেই কোষের ঘাটতি পূরণ করে দেয় এই ইন্টারস্টিশিয়াল কোষ। সাথে সাথে সেই কোষটি আবার নতুন করে তৈরি করে দেয়। এই জন্য এই ইন্টারস্টিশিয়াল কোষগুলোকে বলা হচ্ছে হাইডার দেহের রিজার্ভ সেল বা সংরক্ষিত কোষ। এরপরে 3 নম্বরে আমরা যে কোষের নামটা লিখেছি সেটা হচ্ছে সংবেদী কোষ। এখানে আমি ছবিতেও সংবেদী কোষ দেখিয়েছি। দেখো সংবেদী কোষ বলা হচ্ছে যে এগুলোও দুটি পেশি আবরণী কোষের সরু প্রান্তের ফাঁকে ফাঁকে থাকে। এই সংবেদী কোষগুলো দেখতে কোণাকার। এবং এই কোষের ভিতরে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে এবং সংবেদী কোষ থেকে সূক্ষ্ম মুক্ত প্রান্তে সূক্ষ্ম কতগুলো সংবেদী রোম বের হয় বা সেন্সরি হেয়ার বের হয়। এই সেন্সরি হেয়ারগুলোর আরেক নাম হচ্ছে অপটিক্যাল সিলিয়া। এই অপটিক্যাল সিলিয়া বা সংবেদী রোম বা সেন্সরি হেয়ার, এইগুলোর সাহায্যে এরা পরিবেশ থেকে বিভিন্ন ধরনের উদ্দীপনা, যেমন আলো, তাপ, এই সকল উদ্দীপনা গ্রহণ করে এরা স্নায়ু কোষে প্রেরণ করে। কারণ স্নায়ু কোষের সাথে সংবেদী কোষের একটা লিঙ্ক আছে। দেখো আমি এখানে যে সংবেদী কোষের যে ছবিটা দেখাইছি, এই ছবিটা এখানে স্নায়ু কোষের সাথে এর সংবেদী কোষের একটা লিঙ্ক আছে, সংযুক্ত আছে। অর্থাৎ সংবেদী কোষ
যখন উদ্দীপনা পায়, পরিবেশের উদ্দীপনা যখন সংবেদী কোষ স্নায়ুকোষে পাঠায়, তখন স্নায়ুকোষ উপযুক্ত উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করে। তাই এই কোষগুলো হচ্ছে সংবেদী কোষ। এরপরে আমরা যে কোষটি পড়ব সেটি হচ্ছে স্নায়ুকোষ। স্নায়ুকোষগুলো হচ্ছে যে এগুলো মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে। দেখো আমি এখানে যে অংশটা দেখিয়েছি এটা হচ্ছে মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়ার স্তরেই অবস্থান করে ঘেঁষে এই স্নায়ুকোষগুলো। প্রত্যেকটা স্নায়ুকোষের দেখা যাচ্ছে একটা ক্ষুদ্র কোষদেহ থাকে, একটা ক্ষুদ্র কোষদেহ আর 2 বা ততোধিক সূক্ষ্ম শাখান্বিত স্নায়ুতন্তু থাকে। এই স্নায়ুতন্তুগুলো একটির সাথে একটি জড়াইয়ে জালকের মতো গঠন তৈরি করে, যেটাকে বলা হয় স্নায়ু জালিকা। স্নায়ু জালিকা তৈরি করে। প্রত্যেকটা স্নায়ুকোষের স্নায়ুতন্তু পরস্পরের সাথে মিলে একটা স্নায়ু জালিকা গঠন করে। এই ছবিতে আমি যেটা দেখিয়েছি এইগুলোই হচ্ছে স্নায়ু জালিকা। আর এইগুলোর সাহায্যে এরা উপযুক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে। উপযুক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে হচ্ছে এই স্নায়ুকোষ স্নায়ু জালিকার মাধ্যমে এরা উপযুক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে। এরপর হচ্ছে যে গ্রন্থিকোষ। গ্রন্থিকোষ বলা হচ্ছে যে এই কোষগুলো যে হাইপোস্টোম এবং পাদশাক্তি পাদশাক্তি এবং গ্রন্থিকোষ পাদশাক্তি এবং ওর হাইপোস্টোম এই 2 জায়গায় এই গ্রন্থিকোষগুলো থাকবে। গ্রন্থিকোষের ছবি আমি ওখানে দেখাইনি, কিন্তু গ্রন্থিকোষগুলো এইরকমই হবে। এই ধরনের কোষগুলো কিছুটা ডিম্বাকৃতির কোষ। এই কোষগুলোর দেখা যাচ্ছে ওইগুলোই হচ্ছে গ্রন্থিকোষ। আর এই কোষগুলো থাকবে এর হাইপোস্টোম অঞ্চল, অর্থাৎ মুখ ছিদ্রের নিচে যে অঞ্চলটা থাকে যেটাকে হাইপোস্টোম বলা হয়, হাইপোস্টোম অঞ্চল থাকবে। আর থাকবে এর পাদশাক্তি অঞ্চলে এই গ্রন্থিকোষগুলো থাকে। গ্রন্থিকোষগুলো থেকে এই দেখা যাচ্ছে গ্রন্থিকোষগুলো কী করবে, এই গ্রন্থিকোষগুলো ওর শিকার ধরা, তারপর হচ্ছে খাদ্য গলদকরণ করা, কোনো বস্তুর সাথে আঠালো রসক্ষরণ করে দেহকে আটকিয়ে থাকতে, তারপর হচ্ছে বুদবুদ সৃষ্টি করে ভেসে থাকতে সাহায্য করে হাইডার দেহের গ্রন্থিকোষ। এগুলো মুখছিদ্র অঞ্চলে আর হচ্ছে পাদশাক্তি অঞ্চলে এই গ্রন্থিকোষগুলো বেশি থাকবে। এরপর হচ্ছে জনন কোষ। জনন কোষগুলো হচ্ছে যেগুলো জননাঙ্গে অবস্থান করে। এই জনন কোষগুলো জননাঙ্গে অবস্থান করে। আর জনন কোষ তো আমরা জানি 2 ধরনের, একটা হচ্ছে পুংজনন কোষ বা শুক্রাণু, একটা হচ্ছে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু। পুংজনন কোষ বা শুক্রাণু 3টি অংশ নিয়ে গঠিত। একটি নিউক্লিয়াসযুক্ত স্ফীত মস্তক, আর সেন্ট্রিওলযুক্ত সংকীর্ণ মধ্যখণ্ড, আর একটি লম্বা বিচলনক্ষম লেজ নিয়ে এই শুক্রাণু গঠিত হয়। আর ডিম্বাণু একটি বড় গোল ডিম্বাণু তৈরি হয়। এই হাইডার দেহে সাথে 3টি পোলার বডি যুক্ত থাকে। পোলার বডি যুক্ত থাকে 3টি, আর একটি মাত্র ডিম্বাণু তৈরি হয়। একটি জনন মাতৃকোষ থেকে একটি জনন কোষ অর্থাৎ ডিম্বাণু তৈরি হয়, আর 3টি পোলার বডি তৈরি হয়, তবে শীঘ্রই সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। এরপরে আমরা যে কোষটি পড়ব সেটা হচ্ছে 7 নম্বরে যে কোষটি আছে, এর নাম হচ্ছে নিডোসাইট কোষ। এই নিডোসাইট কোষগুলো হাইডার পেশিয়াবনী কোষের ফাঁকে ফাঁকে থাকে। এই নিডোসাইট কোষগুলোর সাহায্যে এরা শিকার ধরে, চলনে অংশ নেয়, আত্মরক্ষা অংশগ্রহণ করে। প্রত্যেকটা নিডোসাইট কোষের ভিতরে থলির মতো একটা বিষাক্ত তরলীপূর্ণ গহ্বর থাকে, যার নাম নেমাটোসিস্ট। আর এই নেমাটোসিস্টের সাথে লম্বা ফাঁপা একটা সূত্রক যুক্ত থাকে, যেটাকে বলা হয়, সূত্রকের গোড়ার দিকের অংশকে বলা হয় বাট, এবং ওখানে 3টি তীক্ষ্ণ কাঁটা থাকে, যেটাকে বলা হয় বার্ব। আর সূক্ষ্ম সর্পিল সারিতে কিছু কাটার ন্যায় অংশ থাকে,
যেগুলোকে বলা হয় বারবিউল। তা এই নিডোসাইট কোষগুলো এর পেশি আবরণী কোষের মধ্যে বা ফাঁকে ফাঁকে থাকবে। এইগুলো হচ্ছে নিডোসাইট কোষ। তাহলে হাইডার এপিডার্মিস বা বহিঃত্বকে আমরা 7 প্রকার কোষের নাম পড়লাম, যে পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ আর নিডোসাইট কোষ। এই হচ্ছে হাইডার আভ্যন্তরীণ বা অন্তর্গঠনের বহিঃত্বকের কোষগুলোর সাথে আমরা পরিচিতি হলাম। এরপরে এর বহিঃত্বকের একটি কোষ সম্পর্কে আমরা পড়ব, যে কোষটির নাম হচ্ছে নিডোসাইট কোষ, একটি আদর্শ নিডোসাইট কোষ। একটি আদর্শ নিডোসাইট কোষ একটি আদর্শ নিডোসাইট কোষের গঠন। একটি আদর্শ নিডোসাইট কোষের গঠনে একটি নিডোসাইট কোষ 5টা অংশ নিয়ে গঠিত। এক নম্বরে অংশ যেটির নাম হচ্ছে আবরণী। 2 নম্বরে হচ্ছে নেমাটোসিস্ট। 3 নম্বরে হচ্ছে অপারকুলাম। 4 নম্বরে হচ্ছে নিডোসিল। 5 নম্বরে হচ্ছে পেশিসূত্র। এই 5টি অংশ নিয়ে একটি আদর্শ নিডোসাইট কোষ গঠিত। তাই এই নিডোসাইট কোষের ছবি আমি এখানে দেখাইছি। এই হচ্ছে একটি নিডোসাইট কোষ। এই নিডোসাইট কোষের যে প্রথম যে অংশটা আমি বলেছি সেটা হচ্ছে আবরণী। যে প্রত্যেকটা নিডোসাইট কোষ একটি দ্বিস্তরীয় আবরণী দিয়ে আবৃত থাকে। দেখো, এই একটা আবরণ আর এই একটা আবরণ। যে প্রত্যেকটা নিডোসাইট কোষ একটি দ্বিস্তরীয় আবরণী দিয়ে আবৃত থাকে। এই আবরণী দুটির মাঝখানে থাকে দানাদার সাইটোপ্লাজম, আর কোষের গোড়ার দিকে থাকে একটি নিউক্লিয়াস। তাহলে এই হলো নিডোসাইট কোষের আবরণী। যে প্রতিটি নিডোসাইট কোষ একটি দ্বিস্তরীয় আবরণী দিয়ে আবৃত থাকবে। এই আবরণী দুটির মাঝখানে থাকবে দানাদার সাইটোপ্লাজম, আর কোষের গোড়ার দিকে থাকবে একটি নিউক্লিয়াস। এটা হচ্ছে আবরণী। এরপর হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট বলা হচ্ছে এই নিডোসাইট কোষের ভিতরে এই যে থলির মতো যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি, এই থলির মতো এই গঠনটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। এর ভিতরে এক ধরনের বিষাক্ত তরলে পূর্ণ থাকে যার নাম হিপনোটক্সিন। অর্থাৎ হিপনোটক্সিনটা তৈরি হচ্ছে প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি। প্রোটিন এবং ফেনলে গঠিত হিপনোটক্সিন নামক বিষাক্ত তরলে পূর্ণ এই থলিটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টের সাথে একটি লম্বা ফাঁপা সূত্রক যুক্ত থাকে। সূত্রকের গোড়ার দিকের অংশকে বলা হয় বাট বা শ্যাফট, এবং এখানে 3টি তীক্ষ্ণ কাঁটা থাকে, যে কাঁটা 3টিকে বলা হয় বার্ব, এবং কাঁটার মতো সর্পিল সারিতে কিছু অংশ থাকে যেগুলোর নাম হচ্ছে বারবিউল। এটি হচ্ছে নেমাটোসিস্ট। এটা শিকারের দেহে এই সূত্রক বিদ্ধ করে দিয়ে শিকারকে অবাস এবং অজ্ঞান করতে সাহায্য করে এই নেমাটোসিস্ট। এরপর হচ্ছে অপারকুলাম বলা হচ্ছে ওই নিডোসাইট কোষের উপরের দিকে নেমাটোসিস্টের ঊর্ধ্বপ্রান্তে একটি ঢাকনির মতো গঠন থাকে, যেটা দিয়ে নেমাটোসিস্টের ঊর্ধ্বপ্রান্ত ঢাকা থাকে, যেটাকে বলা হয় অপারকুলাম বা ঢাকনা।
আর সূত্রকটা নিক্ষিপ্ত হলে এই অপারকুলামটা একপাশে সরে যায় বা খুলে যায়। এরপর হচ্ছে যে নিডোসিল। নিডোসিল বলা হচ্ছে যে নিডোসাইট কোষের মুক্ত প্রান্তে একটি সংবেদনশীল, এই যে কাটার মতো যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই কাটার মতো যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিডোসিল। নিডোসিল এটি একটি সংবেদনশীল মানে সেন্সরি হেয়ার বা সংবেদনশীল রোমের মতো অংশ, যেটি ট্রিগারের মতো কাজ করে, ফলে এই সুতাটা বাইরে নিক্ষিপ্ত হয়। নিডোসিলটা সংবেদনশীল বা সেন্সরি হেয়ার, এটা এটা সংবেদনশীল রোমের মতো কাজ করে, এটি ট্রিগারের মতো কাজ করে, ফলে এর পেঁচানো সূত্রকটা বাইরে নিক্ষিপ্ত হয়, এটাকে বলা হয় নিডোসিল। এবার হচ্ছে পেশিসূত্র। পেশিসূত্র বলা হচ্ছে যে নেমাটোসিস্টের পৃষ্ঠদেশ থেকে কতগুলো পেশি তন্তু সৃষ্টি হয়ে নিডোব্লাস্টের সাইটোপ্লাজমের ভিতরে প্রবেশ করে, এইগুলোর নাম হচ্ছে পেশিসূত্র। এছাড়া এখানে ল্যাসো নামে আরেকটা পেঁচানো সুতা এরকম থাকে, এটাকে বলা হয় ল্যাসো। তাহলে ল্যাসো নামে একটা পেঁচানো সুতা থাকে, এই সুতার মতো একটা অংশ থাকে, আর কিছু পেশি সূত্র থাকে যেগুলো নেমাটোসিস্ট অর্থাৎ এই থলির পৃষ্ঠদেশ থেকে সৃষ্টি হয়ে নিডোব্লাস্টের বা নিডোসাইট কোষের সাইটোপ্লাজমের ভিতরে প্রবেশ করেছে। এটাই হচ্ছে যে পেশিসূত্র বা ল্যাসো, পেশিসূত্র এবং ল্যাসো। তাহলে এই হচ্ছে হাইড্রার আদর্শ নিডোসাইট কোষের গঠন। এই নিডোসাইট কোষের গঠনে হাইড্রা 5টি অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে আবরণী, তারপরেরটি হচ্ছে নেমাটোসিস্ট, তারপরেরটি হচ্ছে অপারকুলাম, তারপরেরটি হচ্ছে নিডোসিল, তারপরেরটি হচ্ছে পেশিসূত্র ও ল্যাসো। পেশিসূত্র ও ল্যাসো, পেশিসূত্র ও ল্যাসো, এই 5টা অংশ নিয়েই একটি আদর্শ নিডোসাইট কোষ গঠিত। এরপরে আমরা যে টপিকসে যাব সেটি হচ্ছে যে এর নেমাটোসিস্টে যে সূত্রকটা থাকে, এই সূত্রকটা কিভাবে নিক্ষিপ্ত হয়, এই সূত্রকটা নিক্ষিপ্ত হওয়ার কৌশল। সূত্রকটা নিক্ষিপ্ত হওয়ার কৌশল এটা এখন আমাদের পড়ার বিষয় বা আলোচ্য বিষয়। তা এখানে বলা হচ্ছে যে এই নেমাটোসিস্টের সাথে যে সূত্রকটা নিক্ষিপ্ত হয়, এই নিক্ষিপ্ত হওয়ার কারণটা কি বা কৌশলটা কি, সেটা আমরা দেখব এখন বা পড়ব। নেমাটোসিস্টের সাথে যে সূত্রকটা থাকে, এই সূত্রকটা নিক্ষিপ্ত হওয়ার মানে একটি যুগপৎ প্রক্রিয়া, রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়া। অর্থাৎ রাসায়নিক এবং যান্ত্রিক এই দুটো প্রক্রিয়ার মাধ্যমেই নেমাটোসিস্টের সূত্রকটা বাইরে নিক্ষিপ্ত হয় এবং সে শিকার ধরায় কাজে তখন সে ব্যবহার করে। তো সেই যুগপৎ প্রক্রিয়াটা কি? একটি হচ্ছে রাসায়নিক আর একটি যান্ত্রিক প্রক্রিয়া। রাসায়নিক প্রক্রিয়াটা হচ্ছে যখন কোনো শিকার প্রাণী এই হাইড্রার নিডোসাইটের নিডোসিলকে এই কাটার মতো এই অংশ এটাকে যখন স্পর্শ করে, তখন ওই শিকার দেহের রাসায়নিক পদার্থের প্রভাবে এই নিডোসিলটা উদ্দীপিত হয়, যান্ত্রিক উদ্দীপনা সৃষ্টি করে, এবং তখন কি হয়, এই থলির প্রাচীরের পানি ভেদ্যতা ক্ষমতা বেড়ে যায়। সাথে সাথে অবিস্ফোরণিক চাপ বাড়ার জন্য এই সাইটোপ্লাজম থেকে বেশি পরিমাণ পানি এই থলির ভিতরে প্রবেশ করে। সাইটোপ্লাজম থেকে যখন বেশি পরিমাণ পানি এই থলির ভিতরে প্রবেশ করে, তখন থলির অবিস্ফোরণিক চাপটা বেড়ে যায়। আর এই অবিস্ফোরণিক চাপ বেড়ে যাওয়ার কারণে এই থলির উপরের দিকে অর্থাৎ নেমাটোসিস্টের উপরের দিকে যে ঢাকনির মতো একটা গঠন থাকে যার নাম অপারকুলাম, এটি খুলে যায়। খুলে গেলে এই পেঁচানো সূত্রকটা তখন বাইরে নিক্ষিপ্ত হয়। তবে নিক্ষিপ্ত হওয়া সূত্রক পরবর্তীতে আর স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে না। ওই নেমাটোসিস্ট এবং ওই নিডোসাইট ওর অন্য খাদ্যবস্তুর সাথে ওর সিলেন্ট্রন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের ভিতরে প্রবেশ করে এটা হজম হয়ে যায়। 48 ঘন্টার মধ্যে আবার নতুন নিডোসাইট কোষ প্রতিস্থাপিত করে দেয়। সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, যে কোষগুলোকে বলা হয়েছিল এর দেহের রিজার্ভ সেল বা সংরক্ষিত কোষ। তাহলে আমরা কি বললাম যে এর সূত্রক নিক্ষেপের কৌশলটা কি, যে কোনো শিকার প্রাণী যখন হাইড্রার কোষিকার সংস্পর্শে আসে, তখন কোষিকার যে নিডোসাইট যে কোষ থাকে, নিডোসাইট কোষ, এই নিডোসাইট কোষের নিডোসিল শিকার দেহে রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্দীপিত হয়। অর্থাৎ
উদ্দীপিত হওয়ার পরে কি হবে যে ওই নেমাটোসিস্টের প্রাচীরের পানি ভেদ্যতা ক্ষমতা বেড়ে যাবে। এই কাঠিটি, এই নিডোসিলটি যখন উদ্দীপিত হবে তখন এর থলির প্রাচীরের পানি ভেদ্যতা বেড়ে যাবে। বেড়ে গেলে বেশি পরিমাণ পানি এই সাইটোপ্লাজম থেকে এই থলির ভিতরে প্রবেশ করলে ওই পানির চাপে অবিশ্রমিক চাপ বেড়ে যাবে এই নেমাটোসিস্টের। তখন ওর ঊর্ধ্বপ্রান্তে যে থলির মতো, এই ঢাকনির মতো একটা গঠন থাকে যার নাম অপারকুলাম, এটা খুলে যাবে। খুলে গেলে ওই পেঁচানো সুতাটা বাইরে নিক্ষিপ্ত হবে। তবে একবার এই সূত্রকটা বাইরে নিক্ষিপ্ত হলে ও আর স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে না, বরং আর কোনো নেমাটোসিস্ট তৈরি করতে পারবে না। বরং ওই নিডোসাইট কোষ তখন অন্য অন্য খাদ্যবস্তুর সাথে অক্সিলেন্ট্রনের ভিতরে যেয়ে হজম হয়ে যাবে। 48 ঘন্টার মধ্যে আবার নতুন করে এই নেমাটোসিস্ট বা নিডোসাইট কোষ প্রতিস্থাপিত হয়ে ওর কোষের ঘাটতি পূরণ করবে। এটি হচ্ছে ওর হাইড্রার নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের কৌশল। তা ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ওর হাইড্রার অন্তত্বকের যে কোষগুলো আছে সেই কোষগুলো সম্পর্কে আমরা বলব, অর্থাৎ হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের যে কোষগুলো আছে সেই কোষগুলো সম্পর্কে আমরা পড়ব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।